একই দিনে নির্বাচন ও গণভোট হওয়াটাই যৌক্তিক মন্তব্য অর্থ উপদেষ্টার। পৃথকভাবে আয়োজন চ্যালেঞ্জিং। গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি মন্তব্য ফখরুলের। সম্প্রচার আইন সহ বিধি নিষেধ পর্যালোচনার আহ্বান। শুধু সংবিধান নয়, সংস্কার হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বললেন আইন উপদেষ্টা। অতিরিক্ত সংস্কার দুর্বল করতে পারে রাষ্ট্র কাঠামো। এবং রামপুরায় ২৮ জন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ ২৭ নভেম্বর। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। একই দিনে নির্বাচন ও গণভোট হওয়াটাই যৌক্তিক বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আলাদা দিনে নির্বাচন ও গণভোটের আয়োজন হলে সেটি হবে চ্যালেঞ্জের। আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেয়া হবে। এছাড়া বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন ও গণভোটের জন্য বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি আরও জানান, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তবে নির্বাচনের জন্য এরই মধ্যে যে বাজেট ধরা হয়েছে গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় সেই বাজেট বাড়বে। যে ব্যয় বাড়বে ওখানেও তো আপনার লোকবল রাখবে, তাই না, সিকিউরিটি। এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মধ্যে আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব। জানুয়ারিতে আমরা রেডি করে রাখবো পরবর্তী যে সরকার আছে তাদের জন্য। গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে, আর ক্যামেরা ছিলেন আনসারুল ইসলাম। ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের সম্প্রচার গণমাধ্যমের সংস্কার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই শীর্ষক সেমিনারের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। এ সময় মির্জা ফখরুল বলেন, একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি। একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে যাওয়ার জন্য আপনার এগিয়ে যাচ্ছি। অনেক আলোচনা হয়েছে, কমিশন হয়েছে, আন্দোলন হয়েছে, সব কিছু মিলিয়ে ঠিক সেই সময়ে গণমাধ্যমের এই স্বাধীনতার বিষয়টি, বিশেষ করে সম্প্রচারের বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পরিবর্তন মন থেকে না চাই তবে সংস্কার করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এই দেশ যা, এই দেশের কাঠামো যা, এই দেশের আমরা যারা সরকারে আছে বা সরকারে নেই, বিরোধী দলে আছি, যারা সাংবাদিক করছি, সব মিলিয়েই কিন্তু আমরা। তো সেই জন্যে আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নিই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। গণমাধ্যম ছাড়া দেশের গণতন্ত্র টিকে থাকতে পারে না। তাই সম্প্রচার আইনসহ সব ধরনের বিধিনিষেধ পর্যালোচনা করে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা 31 দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই এবং সেটাকে তৈরি করতে চাই। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দায়িত্বশীল সরকারের জন্য সংসদে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির সার্বিক সহযোগিতায় পৃথিবীর সর্বপ্রথম শিক্ষাভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্লাইবুকের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও বলেন, জ্ঞানের বিস্তার, শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও শিক্ষার গণতন্ত্রীকরণের এক নতুন যুগের সূচনা করবে এই প্ল্যাটফর্ম।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এবং ফ্লাইবুক প্রকল্পের উপদেষ্টা মোস্তফা জামান বলেন, বিএনপি শিক্ষার অগ্রযাত্রাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে রূপকল্প ও উন্নয়ন ভিশন ধারণ করেছে তার ধারাবাহিকতায় নতুন দিগন্ত উন্মোচন করছে ফ্লাইবুক। আধুনিক বিশ্বায়নের সাথে আমাকে তাল মিলিয়ে কিন্তু আমার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি সংসদ প্রস্তাবের মধ্য দিয়ে আমরা জয়লাভ করলাম, ফেসিবাদের পতন ঘটাইলাম। আবার 7 মাস ধরে সংস্কার করতে করতে 107 কোটি টাকা খালি চা নাস্তাই খেলাম। 107 কোটি টাকা খালি চা নাস্তাই খেলাম। আবার যাদেরকে আল্লাহর বিদেশে হায়ার করে গেলাম, দেশের লোক পাইলাম না। বিপুল ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতা আসবে। তখন আমরা দেশের মানুষের সকল এলাকার সকল প্রান্তের মানুষকে তাদের সকল সমস্যাগুলো আমরা দূর করতে পারবো। সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে এই কথা বলেন তিনি। আইন উপদেষ্টা জানান, সংস্কার করতে হলে বাস্তবসম্মতভাবে করতে হবে। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলা হয় কিনা তাও চিন্তা করতে হবে। তিনি জানান, শুধুমাত্র আইন মন্ত্রণালয়কে 21টি সংস্কার করা হয়েছে। বিচার বিভাগের যে সংস্কার করা হয়েছে তাতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম, খিলগাঁয়ের সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে এদিন ধার্য করা হয়। অপরদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 30 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 27 নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুরের শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলমান রয়েছে। সবশেষ খবর অনুযায়ী তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে রাত 8টায়। গতকাল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এছাড়া বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের। আজ তার বেশ কিছু টেস্ট করানো হয়েছে। নারীর প্রতি সহিংসতা কমেনি, বরং বেড়েই চলেছে। তাই সমাজের সকলকে সাথে নিয়ে এর বিরুদ্ধে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, নারী ও মেয়েদের প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত, যা ব্যক্তি, পরিবার, সম্প্রদায় এবং সমাজের জন্য হুমকি স্বরূপ। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডিজিটাল প্ল্যাটফর্ম নারী ও মেয়েদের জন্য নতুন নতুন ঝুঁকি তৈরি করছে এবং সহিংসতা বাড়িয়ে তুলছে। উপদেষ্টা আরও বলেন, নারী ও শিশু মন্ত্রণালয়ে ফ্যাসিস্ট সরকার যে অবকাঠামোগত ধ্বংস করেছে তা 1 বছরে পরিবর্তন সম্ভব না। করতে পারি না। আমার কাছে, আমার দৃষ্টিতে একটি দেশকে বিচার করা উচিত সে তার নারী সমাজকে, শিশু সমাজকে কিভাবে দেখে, কিভাবে সংরক্ষিত রাখে, সুরক্ষিত রাখে, সেটার উপরে বিবেচনা করে আমার দেশ কোথায় যাচ্ছে সেই বিবেচনা আসা উচিত। ঢাকার আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের 13 বছর পরও মানবেতর দিন যাপন করছেন আহত শ্রমিকরা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। আর এই কারণে হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। সাভার থেকে শাকিল শেখের ক্যামেরায় জহিরুল ইসলাম খানের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম।
2012 সালের 24 নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরিন ফ্যাশনস পোশাক কারখানার নিচতলার গুদামঘর থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে 9 তলার পুরো ভবনে। সেদিন জীবন বাঁচাতে যারা লাফিয়ে পড়তে পারেননি তারা মারা যান আগুনে পুড়ে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসাবে এই অগ্নিকাণ্ডে প্রাণ হারান 114 জন। যেসব শ্রমিক ওপরের তলা থেকে লাফিয়ে নিচে পড়েছিলেন তারা বেঁচে গেছেন, তবে তাদের হাত পা, বুকের পাঁজর ও কোমরসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায়। আগুনের সে ভয়ঙ্কর আতঙ্ক আজও তাদের তাড়া করে। সামনে অনেক কষ্ট করে বেরোইছি, জানলা ভেঙে বেরোইছি, আহত হয়েছি, অনেক পুড়ে বেরোইছি। যে সিসি গার্ড ছিল সে সিসি আটকানো হয়েছিল। পরে মানে কেউ বাঁশবাই দিয়ে বাস ছিল পিছনে, বাঁশবাই নামছে, ফায়ার অ্যালার্ম বাজে, ফায়ার অ্যালার্ম বাজার শব্দ শুনি দৌড়ি না নিচে নামতে যাই। নিচে নামে দেখি যে না, এক নিচ ফ্লোরে এসে দেখি যে ধোয়া। পারি না পোলাপানের আপত্তি মিটাইতে, পারি না নিজের জীবন শান্তিতে কাটাইতে। ডাক্তারে বলে যে ওষুধ খাবারের আগে এবং পরে, আমার তো খাদ্য নাই, তাহলে ওই মেডিসিন গুলা খাবো কিভাবে? ভালো ভালো মানুষের চাকরি হয় না, আর আমরা পঙ্গুত মানুষের আমাদের চাকরি হয়, তাহলে আমরা কিভাবে জীবনযাপন করি? ঘটনার 13 বছর পরও হতাহতদের মেলেনি ক্ষতিপূরণ ও সুচিকিৎসা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। হতাহতদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবি শ্রমিক নেতাদের। যে 117 জন শ্রমিকের যে প্রাণ গেছে, এই 117 জন শ্রমিকের পরিবারকে এক জীবনের ক্ষতিপূরণ সমান অর্থ প্রদান করতে হবে এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা করতে হবে। আহত শ্রমিকদের ও নিহত শ্রমিকের পরিবারকে পুনর্বাসন করতে হবে। তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 1000-এরও বেশি শ্রমিক, আর পঙ্গুত্ব বরণ করেন 172 জন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার চান্দিনার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ আশিকুর রহমান রাসেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা 7 আসন চান্দিনা থেকে নির্বাচন করার জন্য এই মুহূর্তের মধ্যে গণসংযোগ করছেন কুমিল্লা চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন। আমরা এই মুহূর্তে রয়েছি সেই গণসংযোগে। আমরা একটু আপনাদেরকে গণসংযোগের কিছু দৃশ্য দেখাতে চাই, যে কুমিল্লার চান্দিনা উপজেলার যে এখানে বাতাকাশী ইউনিয়ন রয়েছে, সেই বাতাকাশী ইউনিয়নের মধ্যেই কিন্তু এই মুহূর্তের মধ্যে গণসংযোগ চলছে। আর এই গণসংযোগের মধ্যে এখানে কয়েক হাজার হাজার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তের মধ্যে গণসংযোগ করছেন। তার আসলে এই গণসংযোগের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি তিনি বার্তা দিচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 7 আসন চান্দিনা থেকে তিনি আসলে নির্বাচন করবেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য তিনি এই কুমিল্লা চান্দিনা থেকে নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে তিনি আসলে নির্বাচিত হবেন এবং দলমত নির্বিশেষে এখানে প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ ভোটের অধিক ভোট বেশি পেয়ে তিনি কিন্তু আসলে এখানের মধ্যে নির্বাচিত হবেন, এমনটাই আসলে তিনি প্রত্যাশা করছেন। তাছাড়াও কিন্তু যদি একটু আপনাদেরকে বলে দিতে চাই যে কুমিল্লা 7 আসন চান্দিনাতে বিগত 2 থেকে 2.5 মাস ধরেই কিন্তু আসলে এই গণসংযোগ চলছে। তারা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 7 আসন থেকে চান্দিনা থেকে উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন তাকে যদি ধানের প্রতীক দেওয়া হয় তাহলে তিনি আসলে এখানে 1 থেকে 1.5 লক্ষ ভোট বেশি পেয়ে তিনি আসলে নির্বাচিত হবেন বলে আসলে এমনটাই তিনি প্রত্যাশা করেছেন। কুমিল্লার চান্দিনা 7 আসন থেকে গণসংযোগের এ ছিল সর্বশেষ সংবাদ। বাণিজ্য সংবাদ। বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস 2025 এ সিইও অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম সুচি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডসের 4র্থ আসরে তাকে এই সম্মাননা দেওয়া হয়। এছাড়া ওয়ালটনের হেড অফ ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মোহাম্মদ ফিরোজ আলমকে সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়। আর এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। একই দিনে নির্বাচন ও গণভোট হওয়াটাই যৌক্তিক মন্তব্য অর্থ উপদেষ্টার, পৃথকভাবে আয়োজন চ্যালেঞ্জিং। গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি মন্তব্য ফখরুলের, সম্প্রচার আইন সহ বিধি নিষেধ পর্যালোচনার আহ্বান।
শুধু সংবিধান নয়, সংস্কার হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বললেন আইন উপদেষ্টা। অতিরিক্ত সংস্কার দুর্বল করতে পারে রাষ্ট্র কাঠামো। এবং রামপুরায় 28 জন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ 27 নভেম্বর। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।